তারপর ক্যাপ্টেনকে তার চেয়ার থেকে উঠিয়ে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তার মাথার ঠিক উপরে ফাঁস দেওয়া একটা মোটা দড়ি ঝোলানো। ফাঁসটা ক্যাপ্টেনের মাথার উপর দিয়ে গলিয়ে দেওয়া হলো। তিনি গলায় দড়ির কর্কশ ভাব অনুভব করতে পারছিলেন। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা দ্য লর্ড অফ শ্যাটোনয়ার। স্যার আর্থার কনান ডয়েল জন্মগ্রহণ করেন 1859 সালে। মূলত তার সৃষ্ট ক্যারেক্টার শার্লক হোমস পৃথিবী বিখ্যাত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা ইত্যাদি। জীবনের প্রথম ভাগে তিনি লন্ডনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভেষজ বিদ্যা নিয়ে পড়াশুনো করেন এবং শেষকালে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। আজকের গল্প পাঠে থাকছি আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প দ্য লর্ড অফ শ্যাটোনয়ার। 200 বছরেরও আগের কথা। জার্মান সেনাদল ফ্রান্সের প্যারি শহরে ঢুকে পড়েছে এবং প্যারি শহরকে তারা ঘিরে ফেলেছে সম্পূর্ণরূপে। ফরাসি সৈন্যরা তাড়া খেয়ে ফ্রান্সের উত্তর দিকে চলে যাচ্ছে। জার্মানরা ধীরে ধীরে ফ্রান্সের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। পরাজয়ের অপমান ও গ্লানিতে ফরাসি নাগরিকরা মূর্ছমান। পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ সব ধরনের সেনাদের চেষ্টা ব্যর্থ করে ফ্রান্স অবশ্যম্ভাবী পরাজয়ের মুখোমুখি। দল বেঁধে লড়াইয়ে ফরাসিরা জার্মানদের থেকে কম দক্ষ হলেও চোরাগোপ্তা একক যুদ্ধে ফরাসিরা নিপুণ। তাই প্রকাশ্য যুদ্ধের বাইরেও তারা এক ধরনের যুদ্ধ চালাতে লাগল, ব্যক্তিগত পর্যায়ে প্রতিহিংসার যুদ্ধ। জার্মানরা একজন ফরাসিকে হত্যা করলেই আর একজন ফরাসি তার প্রতিশোধ নিতে লাগল। জার্মানির এক সেনাধিকারী কর্নেল ফন গ্রাম এইরকম চোরাগোপ্তা আক্রমণে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। তার পদাতিক সেনাদল তখন নরম্যান্ডির একটি ছোট শহরে, আশেপাশে ছোট ছোট গ্রাম আর খামার বাড়ি। ফরাসি সেনাদের কোনো চিহ্ন নেই কোথাও, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সকালে খারাপ খবর আসত। হয় কোনো জার্মান শাস্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, কিংবা জার্মান সেনাদের কোনো ছোট দল নিখোঁজ। এইরকম খবর পেলেই কর্নেল রেগে গিয়ে গ্রামের কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। নিরীহ গ্রামবাসীরা ভয়ে কাঁপত, কিন্তু পরদিন সকালে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। এই অদৃশ্য শত্রুকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু বেশ বোঝা যাচ্ছিল অপরাধের উৎস একটাই, কেননা জার্মান সেনাদের হত্যা বা নিখোঁজ করা হচ্ছিল একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে। গ্রামবাসীদের ভয় দেখিয়েও অপরাধের কোনো রকম কোনো সূত্র পাওয়া গেল না। তখন বাধ্য হয়ে কর্নেল ফন গ্রাম অপরাধীকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন। প্রথমে 500 ফ্রাঙ্ক, তারপরে 800 ফ্রাঙ্ক পুরস্কার ঘোষণা করেও কোনো লাভ হল না। গ্রামবাসীরা কেউই প্রলোভনের ফাঁদে পা দিল না। শেষে একজন পদস্থ জার্মান সেনাধিকারীর হত্যার পর পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হলো 1000 ফ্রাঙ্ক। এবার আশার আলো দেখা গেল। ফ্রাঁসোয়া নামের এক কৃষি শ্রমিক আর লোভ সামলাতে পারল না। নীল পোশাক পরা খয়াটে মুখে সোয়ার দিকে অবজ্ঞা দৃষ্টিতে তাকিয়ে কর্নেল জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক জানো অপরাধী কে? হ্যাঁ হুজুর। অপরাধীর নাম? হুজুর, ওই
1000 ফ্রাঙ্ক। যতক্ষণ না তোমার কথা সত্যতা প্রমাণ হচ্ছে 1 পয়সাও পাবে না। এবার বলো তোমাদের লোকেদের কে হত্যা করছে? ওই যে ওই শ্যাটোনয়ের মালিক কাউন্ট ইউস্টাস। ওয়েট কথা, অভিজ্ঞত সম্প্রদায়ের একজন ভদ্রলোক কখনোই এই জঘন্য অপরাধ করতে পারেন না। কাঁধ ঝাঁকিয়ে ফ্রাঁসোয়া বলল, বুঝতে পারছি আপনি কাউন্টকে চেনেন না। আমি যা বলছি তা একদম সত্যি। আপনি নির্দ্বিধায় খোঁজ নিয়ে লিখতে পারেন। কাউন্ট ইউস্টাস এমনিতেই কণাধাতের মানুষ, কিন্তু একমাত্র সন্তানের মৃত্যুর পর থেকে উনি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তার ছেলে যুদ্ধের সময় জার্মান সেনাদের হাতে ধরা পড়েছিল। জার্মানি থেকে পালাবার সময় তার মৃত্যু হয়। তারপর থেকেই কাউন্ট উন্মাদের মতো হয়ে যান। নিজের প্রজাদের সঙ্গে নিয়ে জার্মান সৈন্যদের নিয়মিত অনুসরণ করেন। জানি না কতজন জার্মানকে আজ পর্যন্ত মেরেছেন। মৃতদের কপালে ছুরি দিয়ে কেটে তৈরি করা যে ক্রসটা দেখা যায়, সেটা কাউন্টের বংশের চিহ্ন। কথাটা সত্যি। প্রত্যেক মৃত জার্মানের কপালে ক্রস চিহ্ন পাওয়া গেছে। কর্নেল একটু ঝুঁকে পড়ে টেবিলের ওপর রাখা ম্যাপটার ওপর আঙুল বুলিয়ে বললেন, প্রাসাদটা তো কাছেই। হ্যাঁ হুজুর, এখান থেকে মাত্র 3.5 মাইল। তুই জায়গাটা চেনো? আগে হ্যাঁ, আমি তো ওখানেই কাজ করতাম। কর্নেল বেল বাজিয়ে একজন সার্জেন্টকে ডেকে বললেন, এই শোনো, এই লোকটাকে কিছু খেতে দাও, আর আপাতত একে আটকে রাখো। কেন হুজুর? আমাকে 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 আটকে রাখবেন কেন? আমি তো আর কিছুই জানি না। তোমাকে আমরা গাইড হিসেবেই চাই। কিন্তু কাউন্ট ইউস্টাস যদি আমাকে দেখতে পান, যদি যদি তার হাতে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি ঠিকানা বলে দেবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ হুজুর। ফ্রাঁসোয়াকে নিয়ে যাওয়ার জন্য সার্জেন্টকে ইশারা করলেন কর্নেল। সেই সঙ্গে বললেন, ক্যাপ্টেন বাউমগার্টেনকে এক্ষুনি আমার কাছে পাঠাও। ক্যাপ্টেন বাউমগার্টেন তক্ষুনি এলেন। তিনি মাঝবয়সী, চোয়াল চওড়া, চোখ দুটো নীল, হলদেটে গোঁফ আর পোড়া ইটের মতো লাল মুখের রং। মাথায় চুল নেই। মাথার চামড়াটা টান টান আর এত উজ্জ্বল যে তা আয়নার মতো লাগে। একটু ধীর প্রকৃতির লোক হলেও ক্যাপ্টেন খুব সাহসী আর নির্ভরযোগ্য। কর্নেলের তাই বিশেষ আস্থা বাউমগার্টেনের ওপর। ক্যাপ্টেন, তুমি আজ রাতেই এই শ্যাটোনয়ারে চলে যাও। একটা গাইড দিয়ে দিচ্ছি। তুমি কাউন্ট ইউস্টাসকে গ্রেফতার করে নিয়ে আসবে। কোনো রকম প্রতিরোধের চেষ্টা করলে তৎক্ষণাৎ গুলি চালাবে। কতজন লোক নিয়ে যাব কর্নেল? দেখো, চারিদিকে তো গুপ্তচর। কাউন্ট কিছু বোঝা বা জানার আগে তার উপর হামলা করা প্রয়োজন। বেশি লোক না নিলেই ভালো। ঠিক আছে, জনাকুড়ি লোক নিলেই হবে। আর উত্তর দিকে যাওয়ার ভান করে ম্যাপে দেখানো এই রাস্তায় হঠাৎ ঢুকে পড়। তাতে কেউ কিচ্ছু বোঝার আগেই আমরা শ্যাটোনয়ারে পৌঁছে যাব। বেশ, কাল সকালেই তোমার সঙ্গে দেখা হবে বনবি সহ। ডিসেম্বরের ওই শীতের রাতে ক্যাপ্টেন বাউমগার্টেন 20 জন সৈনিক নিয়ে উত্তর পশ্চিম দিকে বড় রাস্তা ধরে রওনা হলেন। 2 মাইল গিয়েই দলটি ঢুকে পড়ল একটা সরু মেঠো রাস্তায়। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। পপলার গাছ আর দুপাশের ক্ষেতের মধ্য থেকে ভেসে আসছিল বৃষ্টির আর হাওয়ার শব্দ। ক্যাপ্টেনের পাশেই চলছিলেন সার্জেন্ট মোসার। সার্জেন্টের কবজির সঙ্গে সোঁয়ার একটা হাত বাঁধা। ফ্রাঁসোয়ার কানে কানে বলে দেওয়া আছে, এই দলের ওপর কোনো রকম অতর্কিত আক্রমণ হলে প্রথম গুলিটা তার মাথায় ঢুকবে। পেছনে পেছনে হাঁটছিল দলের বাকি সেনারা। নরম ভেজা মাটিতে তাদের জুতোর সপ সপ আওয়াজ শোনা যাচ্ছিল। গন্তব্য উদ্দেশ্য
এই সবই তাদের জানা, এবং সাথীদের মৃত্যুর বদলা নেওয়ার সুযোগ পেয়ে তারা সকলেই উদ্দীপ্ত। রাত 11:30 নাগাদ ফ্রাঁসোয়া সবাইকে নিয়ে এসে থামালো দুটো বড় থাম লাগানো একটা প্রকাণ্ড লোহার গেটের সামনে। গেটের সঙ্গে লাগানো পাঁচিল মাঝে মাঝেই ভেঙে পড়েছে, চারপাশে আগাছা আর কাঁটা ঝোপ। ভাঙা পাঁচিলের মধ্য দিয়ে কম্পাউন্ডে ঢুকে পড়ল সম্পূর্ণ দলটা, এবং ওক গাছের ছায়ার নিচে লুকিয়ে এগিয়ে গেল প্রাসাদের দিকে। কালো রঙের প্রকাণ্ড প্রাসাদ বর্ষাকালের ছেঁড়া মেঘের ফাঁদ দিয়ে জ্যোৎস্না এসে প্রাসাদের ওপর একটা আলো আধারী পরিবেশ তৈরি করেছে। প্রাসাদের আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। সামনে খিলান দেওয়া একটা নিচু দরজা, আর দেওয়াল জুড়ে জাহাজের জানালার মতো ছোট ছোট জানালা। ছাদের কিছু কিছু অংশ কোণার দিকে ভেঙে পড়েছে। একতলার একটা জানলায় আলো দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন নিচু গলায় আদেশ দিয়ে দলের লোকেদের বাড়িটার বিভিন্ন দিকে পাহারা দিতে পাঠালেন। তিনি আর সার্জেন্ট পা টিপে টিপে জানালার কাছে গিয়ে উঁকি মারলেন ভেতরে। ঘরটা ছোট, আসবাব সামান্য। সাধারণ কাজের লোকের পোশাক পরা একজন বয়স্ক লোক একটা কাঠের চেয়ারে বসে মোমবাতির আলোয় একটা ছেঁড়া কাগজ পড়ছিল। পা দুটো সামনে একটা বাক্সের ওপর তোলা, পাশেই টুলের ওপর একটা মদের বোতল এবং গ্লাস। জানালার মধ্য দিয়ে বন্দুক ঢোকাতে লোকটা ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠল। একদম চুপ, পুরো বাড়ি আমরা ঘিরে ফেলেছি, পালানোর কোনো রাস্তা নেই। এইসব দরজাটা খুলে দাও তাড়াতাড়ি, নাহলে আবার জোর করে ভেতরে ঢুকবো। গুলি চালাবেন না, এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। একটু পরে পুরনো তালা খোলার ও দরজা হুড়কো সরানোর আওয়াজের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, আর কয়েকজন জার্মান সৈন্যকে নিয়ে ক্যাপ্টেন বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। এই প্রাসাদের মালিক কাউন্ট ইউস্টাস কোথায়? মালিক তো এখন নেই, বাইরে গেছেন। এত রাতে বাইরে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? সত্যি বলছি, উনি বাড়িতে নেই। কোথায় গেছেন? জানি না। কি করতে গেছেন? জানি না। স্যার, পিস্তলটা আমার দিকে ওভাবে তাক করবেন না। আপনারা আমায় মেরে ফেলতেই পারেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই তা আমি দেব কি করে? প্রায় কি উনি এরকম সময় বাইরে যান নাকি? হ্যাঁ। কখন ফেরেন? ওই রাত ফুরোবার ঠিক আগে। ক্যাপ্টেন বাউন্টগার্টেন যুগপৎ হতাশ ও বিরক্ত হলেন। লোকটা বোধহয় ঠিকই বলেছে, লর্ড হয়তো সত্যিই বাড়িতে নেই। কিছু লোককে প্রাসাদের সামনে আর কয়েকজনকে পিছনে পাহারা দিতে বলে তিনি আর সার্জেন্ট কাজের লোকটিকে সামনে রেখে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। বাড়িটা সার্চ করা প্রয়োজন। ভয়ে কাঁপছিল লোকটা। তার হাতে ধরা মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাড়ি সার্চ করা হলো। একতলায় বিশাল রান্নাঘর থেকে শুরু করে দোতলার বিশাল খাবার ঘর পর্যন্ত পুরো প্রাসাদ সার্চ করেও কোথাও কোনো জীবনের লক্ষণ পাওয়া গেল না। একদম ওপরে চিলেকোঠায় ছিল মেরি। মেরি হলো সেই কাজের লোকটির স্ত্রী। বাড়িতে আর কোনো চাকর বাকর নেই এবং মালিকেরও কোনো চিহ্ন নেই। বেশ কিছুক্ষণ পরে সার্চের ব্যাপারে সন্তুষ্ট হতে পারলেন ক্যাপ্টেন বাউন্টগার্টেন। বাড়িটা সার্চ করা সত্যিই কঠিন। সরু সরু সিঁড়ি, যাতে একজনই একবারে যেতে পারে। বাড়ির চতুর্দিকে গোলক ধাঁধার মতো অজস্র অলিন্দ। দেওয়ালগুলো এত চওড়া যে পাশাপাশি ঘরগুলো কার্যত সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিশাল সাইজের ফায়ারপ্লেস, জানলাগুলো দেওয়ালের মধ্যে প্রায় 6 ফুট ঢোকানো। বহু চেষ্টা করেও কিন্তু ক্যাপ্টেন কোথাও কোনো গুপ্ত লুকোনোর জায়গা খুঁজে পেলেন না। অবশেষে তিনি সার্জেন্টকে বললেন, আমার মাথায় একটা মতলব এসেছে। এই কাজের লোকটার সঙ্গে
আমাদের একজন গার্ডকে রেখে দাও। লক্ষ্য রেখো ও যেন কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে। বাইরে যারা পাহারা দিচ্ছে তাদের বলে দাও অতর্কিতে আক্রমণ করার জন্য তৈরি থাকবে। মনে হয় ভোরের আগেই পাখি বাসায় ফিরবে। ঠিক আছে, আমাদের বাকি লোকেরা কি করবে? ওদের সবাইকে রান্নাঘরে গিয়ে খেয়ে দিতে বললো, আর তুমিও কিছু খেয়ে নাও। ঝড় বৃষ্টির রাত, বাইরে থাকার বদলে বাড়িতে বসে পাহারা দেওয়াই ঠিক হবে। আমি ওই খাবার ঘরেই বসছি, ঠিক আছে? কোনো রকম বিপদের আঁচ পেরেই সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে, মনে থাকবে? ক্যাপ্টেন পোড় খাওয়া সৈনিক, শত্রু পরিবেষ্টিত অনেক পরিবেশেই আগে রাত কাটিয়েছেন। কাজের লোকটিকে খাবার ও পানীয় আনতে বলে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে তিনি আরামে রাত কাটাবার ব্যবস্থা করে ফেললেন। বাতিদানের 10টা মোমবাতি জ্বালালেন। ফায়ার প্লেস থেকে কাঠ জ্বলার গন্ধ আর নীল ধোঁয়া বেরিয়ে এলো। জানলার কাছে গিয়ে দেখলেন চাঁদ আবার মেঘের আড়ালে চলে গিয়েছে। ঝেঁপে বৃষ্টি এসেছে। হাওয়ার শোঁ শোঁ শব্দ। এরই মধ্যে খাবার ও পানীয় এসে গেল। সারাদিনের ধকলের পর ক্যাপ্টেন ক্লান্ত ও ক্ষুধার্ত। সুতরাং তলোয়ার, হেলমেট ও বেল্ট শুদ্ধ রিভলভার খুলে একটা চেয়ারের ওপর রেখে তিনি খাওয়া সেরে নিলেন। তারপর পানীয়ের গ্লাসটা সামনে রেখে একটা চুরুট ধরিয়ে চেয়ারটা পেছন দিকে হেলিয়ে আরাম করে বসলেন। মোমবাতির আলোর বৃত্তের বাইরে এই বিশাল খাওয়ার ঘরের অন্যান্য অংশ আলো ছায়ায় কেমন রহস্যময় লাগছিল। দুটো দেয়ালে কালো কাঠের প্যানেল আর দুটো দিকে পর্দা ঝোলানো, তাতে শিকারের ছবি। ফায়ার প্লেসের ওপর বেশ কটা পারিবারিক শিল্ড রাখা, প্রতিটির ওপর ক্রস চিহ্ন আঁকা। আগের প্রজন্মের 4 জন কাউন্টের বিশাল অয়েল পেন্টিং ঝুলছে ফায়ার প্লেসের উল্টো দিকের দেওয়ালে। প্রত্যেকেরই নাক বাজ পাখির ঠোঁটের মতো, আর মুখগুলো আর মুখমণ্ডলে এক ধরনের উগ্রতা। 4 জনকে প্রায় একই রকম দেখতে। পোশাকের তফাৎ ছাড়া তাদের আলাদাভাবে চেনা বড়ই কঠিন। এই 4 জনের ছবি দেখতে দেখতে ঘরের আরামদায়ক উষ্ণতায় ঘুমে চোখ বুজে এলো ক্যাপ্টেনের। একটু পরেই তার মাথাটা ঝুলে পড়ল বুকের ওপর। হঠাৎ একটা ছোট্ট আওয়াজ শুনে ক্যাপ্টেন তড়াক করে উঠে পড়লেন। ঘুমের চোখে তার প্রথমে মনে হলো পেন্টিংয়ের একটা চরিত্র যেন ফ্রেম থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। তারপরেই ক্যাপ্টেন বুঝলেন তার এক হাত দূরে টেবিলের পাশে বিশাল চেহারার এক রক্ত মাংসের মানুষ দাঁড়িয়ে, স্থির, জলজলে দুটি চোখ ছাড়া প্রায় মৃতের মতো স্তব্ধ। মানুষটির চুল কালো, গায়ের রং জলপাইয়ের মতো, থুতনিতে ছুঁচলো কালো দাড়ি, নাকটা বাজ পাখির ঠোঁটের মতো, গালের চামড়া কিছুটা কুঁচকে গেছে, কিন্তু চওড়া কাঁধ আর কবজির হাড় দেখে বোঝা যায় যে বয়স তার অপরিসীম শারীরিক শক্তিকে গ্রাস করতে পারেনি। হাত দুটো বুকের ওপর জড়ো করা আর মুখে শীতল হাসি। না না, আপনার অস্ত্র শস্ত্রগুলো খোঁজার জন্য কষ্ট করবেন না। ক্যাপ্টেন খালি চেয়ারের দিকে আর চোখে তাকাতেই মানুষটি বলে উঠলেন, আপনি বোধহয় একটু অবিবেচক। যে বাড়ির ভেতরটা এমন গোলক ধাঁধার মতো, আর যেখানে এত গোপন যাতায়াতের জায়গা আছে, সেখানে আপনি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। কেমন মজা দেখুন তো। আপনি যখন খাওয়া দাওয়া করছিলেন তখন আমার 40 জন লোকজন আপনার ওপর নজর রাখছিল। এটা আবার কি করছেন? ক্যাপ্টেন 2 হাতে ঘুষি পাকিয়ে এগোতে আগন্তুক ডান হাতের রিভলভার ধরে বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে ক্যাপ্টেনকে
আবার বসিয়ে দিলেন। চুপ করে বসে থাকুন, আপনার লোকজনের ব্যাপার ভাবতে হবে না, ওদের ব্যবস্থা হয়ে গিয়েছে। এখন আর আপনার অধীনস্থ কোনো দল এখানে নেই, সুতরাং এখন খালি নিজের কথাই ভাবুন। বাই দ্য ওয়ে, কি নাম যেন আপনার? আমি 24 নম্বর পোর্শন রেজিমেন্টের ক্যাপ্টেন বংগটেন। বেশ ভালোই ফরাসি বলেন দেখছি। অবশ্য একটু জার্মান সুলভ টান আছে বটে, তবে সে যাকে, আশা করি জানেন আমি কে। আপনি কি প্রাসাদের মালিক কাউন্ট ইউস্টাস? ঠিক ধরেছেন। আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা বা একটু কথাবার্তা না হলে খুব দুর্ভাগ্যের ব্যাপার হতো। এর আগে বহু জার্মান সৈনিকের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু এই প্রথম একজন জার্মান অফিসারের মুখোমুখি হলাম। শুনুন না, মানে আমার আপনাকে অনেক কিছু বলার আছে। ক্যাপ্টেন চেয়ারে চুপ করে বসে রইলেন। কাউন্টের কথা ও ব্যবহারের মধ্যে এমন একটা কিছু ছিল যে ক্যাপ্টেন তার শির দ্বারায় একটা অজানা আশঙ্কার শিরশিরানি টের পেলেন। তার অস্ত্রশস্ত্র আশেপাশে কোথাও দেখতে পেলেন না। তাছাড়া কাউন্টের বিশাল আকৃতি ও শক্তির কাছে তিনি যে শিশু সেটা একটু আগেই ক্যাপ্টেন বুঝতে পেরেছেন। কাউন্ট হঠাৎ মদের বোতলটা আলোর দিকে তুলে বলে উঠল, পিয়ের আপনাকে এই অতি সাধারণ ওয়াইনটা দিয়েছে? হে, কি লজ্জার কথা বলুন তো। না 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 না, আরো ভালো, একটু ভালো কিছু আনানো যাক কি? কাউন্টের জ্যাকেটের গলার কাছে ঝোলানো একটা হুইসেল, সেটা তিনি বাজালেন। সেই কাজের লোকটি তৎক্ষণাৎ ঘরে এসে হাজির হলো। শোনো, 15 নম্বর বিন থেকে পুরনো একটা ভালো ওয়াইন নিয়ে এসো। কাউন্ট আদেশ দেওয়ার খানিক পরেই পিয়ের অতি সন্তর্পণে একটা বোতল নিয়ে এলো। কাউন্ট তার থেকে 2 গ্লাস ভরলেন। এই তো, নিন নিন নিন, খেয়ে নিন। আমার সংগ্রহের সব থেকে ভালো ওয়াইনের মধ্যে এটি একটি। খান 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 খান, ভালো করে এনজয় করে খান। মাংস, গলদা চিংড়ি এইসবও আছে বটে। কিছু কিছু আনাবো নাকি? মানে এটার সাথে মানে ওই আর কি। আর একবার ভালো করে ডিনার করে নিন। ক্যাপ্টেন ঘাড় নেড়ে সম্মতি জানালেন, তবে ওয়াইনের গ্লাসটা শেষ করলেন। গ্লাসটা আবার ভরে দিয়ে কাউন্ট বললেন, আমার বাড়ির সব কিছুই আপনার জন্যে, আপনি চাইলেই হলো। যাই হোক, আপনি ওয়াইনটা খেতে থাকুন। আর আপনাকে আমি একটা গল্প বলি। গল্পটি কোনো জার্মান অফিসারকে বলার জন্য আমি বড় উৎসুক ছিলাম। আমার একমাত্র সন্তানকে নিয়ে এই গল্পটা। ও যুদ্ধবন্দী হয়ে পালাতে গিয়ে মারা যায়। গল্পটি বিচিত্র জানেন, এবং আপনাকে আমি হলফ করে বলতে পারি এই গল্প আপনি জীবনে ভুলতে পারবেন না। আমার ছেলেটা বড় ভালো ছিল ক্যাপ্টেন, গোলন্দাজ বাহিনীতে অফিসার ছিল। সে নিয়ে ওর মায়ের বড্ড গর্ব ছিল। ওর মৃত্যুর খবর আসার পর 1 সপ্তাহের মধ্যে ওর মাও মারা গেল। মৃত্যুর খবরটা এসেছিল ওর এক সহকর্মী, ওই যে বেঁচে পালাতে পেরেছিল, তার কাছ থেকে। ও যা বলেছিল সেটাই আপনাকে বলতে চাই। 4 অগস্ট আমার ছেলে উইসেনবার্গে ধরা পড়ে। যুদ্ধবন্দীদের কয়েকটা দলে ভাগ করা জার্মানরা তাদের বিভিন্ন জায়গায় পাঠায়। আমার ছেলেকে 5 তারিখে যে গ্রামে নিয়ে যাওয়া হয়, সেখানকার জার্মান অফিসার ওদের সঙ্গে ভদ্র ও সদয় ব্যবহার করেন। এই জার্মান অফিসার আমার ক্ষুধার্ত সন্তানকে খাবার দেন, সঙ্গে 1 বোতল ভালো ওয়াইনও দেন। এই যে দেখুন না, এই যেমন
আমি আপনাকে দিলাম? উনি আমার ছেলেকে নিজের বাক্স থেকে একটা চুরুটো দেন। ইয়ে নেবেন নাকি? নেবেন? একটা চুরুট নেবেন? নিন না, নিন। ক্যাপ্টেন মাথা ঝাঁকিয়ে না বললেন। কাউন্টের মুখের শীতল হাসি আর জলজলে চোখ দেখে তার বড্ড ভয় করছিল। ওই জার্মান অফিসার আমার ছেলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিলেন, কিন্তু পরের দিন ওদের একটা অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়। জানেন ক্যাপ্টেন, দুর্ভাগ্যবশত এই নতুন জায়গায় জার্মান অফিসারটি ছিল গুন্ডা প্রকৃতির ও অত্যন্ত বদ মেজাজের। সে যুদ্ধবন্দীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করত আর অকারণে তাদের অপমান করত। একদিন রাতে তার অপমানের বিরুদ্ধে আমার ছেলে উচিত জবাব দিতেই ওই বদমাইশ জার্মান অফিসার তার চোখের ওপর ঘুষি মারে। ঠিক 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 এইরকম করে। ঘুষির আওয়াজে সারা ঘরটা যেন ঝনঝন করতে লাগলো। ক্যাপ্টেন বাউমগার্টেনের মাথাটা ঝুলে পড়ল বুকের ওপর, আর তিনি মুখে হাত চাপা দিতেই হাতের ফাঁক দিয়ে রক্তের ধারা বেরিয়ে এলো। কাউন্ট আবার ধীরে সুস্থে তার চেয়ারে গিয়ে বসলেন। ওই খুশিতে আমার ছেলের মুখটা বিকৃত হয়ে যায়, আর সেই পাষণ্ড জার্মান তাই নিয়ে আমার ছেলেকে ব্যঙ্গ বিদ্রুপ করত। ক্যাপ্টেন আপনাকেও এখন দেখতে বেশ হাস্যকর লাগছে। আপনাকে এখন দেখলে আপনার কর্নেল নিশ্চয়ই ভাববেন যে কোনো দুষ্টুমি করতে গিয়ে আপনি মার খেয়ে এসেছেন, তাই না? তাই যাই হোক গল্পেতে আবার ফেরা যাক। আমার ছেলে তখন কবরদক শূন্য, তাই দেখে একজন দয়ালু জার্মান মেজর 10টি স্বর্ণমুদ্রা কোনো রকম কিছু বন্ধক ছাড়াই ধার দেন। আমি সেই মেজরকে চিনি না, তাই এই 10টি স্বর্ণমুদ্রা ক্যাপ্টেন এই আপনার মাধ্যমে আমি ফেরত দিলাম। ধরুন, এগুলো গ্রহণ করুন। সেই দয়ালু জার্মান মেজরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওই গুন্ডা প্রকৃতির অফিসারটি ইতিমধ্যে যুদ্ধবন্দীদের নিয়ে একটার পর একটা নতুন জায়গায় যাচ্ছিল। আমাদের বংশের কেউ কখনো কোনো অপরাধ মাথা নুয়ে সহ্য করে না, তাই আমার ছেলের ওপর সেই পাষণ্ডের অত্যাচার চলতেই থাকলো। সে আমার ছেলেকে কখনো হাত দিয়ে মারত, কখনো লাথি মারত, আবার কখনো বা তার গোপের চুল টেনে ছিঁড়ত। ঠিক ঠিক এইভাবে ক্যাপ্টেন বাউমগার্টেন যন্ত্রণায় ছটপট করতে লাগলেন, কিন্তু বিশালাকায় এই মানুষটি ক্রমান্বয়ে আঘাতের সামনে তিনি অসহায়। শেষে অর্ধচেতন ও প্রায় অন্ধ অবস্থায় তিনি যখন কোনো ক্রমে উঠে দাঁড়ালেন, কাউন্ট আবার ধাক্কা মেরে তাকে সেই চেয়ারে বসিয়ে দিলেন। নিষ্ফল রাগে অপমানে ক্যাপ্টেন ফুঁপিয়ে কেঁদে ফেললেন। আমার ছেলেটাও অপমানে এরকমই আপনার মতো কেঁদে ফেলতো। শুনুন না, ভেবে দেখুন, উদ্ধত ও নির্দয় শত্রুর বিরুদ্ধে কিছু না করতে পারার অসহায়তাটা কি নিদারুণ, তাই না? হ্যাঁ, বলুন। আমার ছেলের মুখের বিকৃত রক্তাক্ত অবস্থা দেখে একজন জার্মান সেফাই ওর মুখে ব্যান্ডেজ করে দেয়। আপনারও দেখছি চোখের থেকে রক্তপাত হয়েছে। আমার এই সিল্কের রুমালটা দিয়ে আপনার ক্ষতস্থানটা বেঁধে দেবো নাকি? হ্যাঁ, বেঁধে দিই। কাউন্ট ঝুঁকতেই ক্যাপ্টেন এক ঝটকায় তার হাতটা সরিয়ে দিলেন। তোমার মতো পাষণ্ডের অত্যাচার আমি সহ্য করতে পারি, কিন্তু অসহ্য তোমার এই ভণ্ডামি
বিকৃত গলায় চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। কাঁধ ঝাঁকিয়ে কাউন্ট বললেন, ঘটনাগুলি আমি খালি ক্রমানুসারে বলে যাচ্ছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রথম যে জার্মান অফিসারের সঙ্গে আমার দেখা হবে ওকে আমি সবটা খুলে বলবো, সবটা। কত অব্দি যেন বলেছি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, সেই 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 দয়ালু জার্মান সেপাইর কথা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মনে পড়েছে। হ্যাঁ, খুবই খারাপ লাগছে যে আপনি আপনি আমার হাতের থেকে প্রাথমিক চিকিৎসাটুকুও করাতে চাইছেন না। যাই হোক, আমার ছেলেকে এরপর 15 দিন বন্দি করে রাখা হয়। সব থেকে খারাপ লাগতো যখন ও কুঠুরির জানলার কাছে সন্ধ্যের পর চুপচাপ বসে থাকতো, আর জার্মান সেপাইরা ওকে নিয়ে ব্যঙ্গ করতো, যেন ও একটা রাস্তার কুকুর। আপনি আপাতত যেভাবে বসে আছেন তা নিয়ে ব্যঙ্গ করা যায়। কি 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 তাই না তাই না তাই না? করবো নাকি? করবো একটু 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 ব্যঙ্গ করবো? চুপ করে বস ওই চেয়ারে, কুকুর কোথাকার। হ্যাঁ হ্যাঁ, দিন 15 বন্দি থাকার পর আমার ছেলে আর ওর বন্ধু পালালো। কত বিপদের সামনে যে ওরা পড়েছিল, কত কষ্ট করতে হয়েছিল ওদের, সেসব এখন বলে লাভ নেই। ওরা কৃষকের ছদ্মবেশে রাতের পর রাত হেঁটে জার্মানদের অধিকৃত জায়গায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। মুক্তি যখন মাত্র আর 1 মাইল দূরে, তখন জার্মানদের এক টহলদারি সেনা দলের হাতে ওরা ধরা পড়ে গেল। তীরে এসে তরি ডোবা একেই বলে, তাই না ক্যাপ্টেন? কাউন্ট এবার হুইসেলটা 2 বার বাজালেন। 3 জন রুক্ষ দর্শন চাষাভূষো গোছের লোক ঘরের মধ্যে চলে এলো। মনে করুন এই যে এই 3 জন আমার টহলদারি সেনা, যে জার্মান ক্যাপ্টেনের কাছে আমার ছেলে ও তার বন্ধুকে নিয়ে যাওয়া হয়, তিনি বিনা বিচারেও ফাঁসির হুকুম দিলেন। কিন্তু ওদের অপরাধটা কি ছিল? ওরা ফরাসি সৈনিক হওয়া সত্ত্বেও বেসামরিক পোশাকে জার্মানি অধিকৃত জায়গায় ধরা পড়েছে। ওই যে মাঝখানের ওই কড়িকাঠটা ব্যবহার করো দেখি, ওটা বেশ পোক্ত আছে। তারপর ক্যাপ্টেনকে তার চেয়ার থেকে উঠিয়ে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তার মাথার ঠিক ওপরে ফাঁস দেওয়া একটা মোটা দড়ি ঝোলানো। ফাঁসটা ক্যাপ্টেনের মাথার ওপর দিয়ে গলিয়ে দেওয়া হলো। তিনি গলায় দড়ির কর্কশ ভাব অনুভব করতে পারছিলেন। সেই 3 জন লোক দড়ির এক প্রান্ত ধরে কাউন্টের আদেশের অপেক্ষায় রইল। ক্যাপ্টেন বাউনগার্টেনের মুখ এখন বিবর্ণ, কিন্তু তবুও তিনি শক্ত থাকার চেষ্টা করছিলেন। হাত দুটো বুকের ওপর তাড়াতাড়ি রেখে নির্ভীকভাবে কাউন্টের দিকে তিনি তাকিয়ে রইলেন। আপনি এখন মৃত্যুর মুখোমুখি। আপনার ঠোঁট দেখলেই বুঝতে পারছি যে আপনি প্রার্থনা করছেন। আমার ছেলেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রার্থনাই করেছিল। সেই সময় হঠাৎ এক পদস্থ জার্মান অফিসার এসে পড়েন। তিনি শুনতে পান যে আমার ছেলে ওর মায়ের জন্য প্রার্থনা করছে। অফিসার নিজেও সন্তানের পিতা। তিনি আর সবাইকে বাইরে যেতে বলে 2 বন্দির কাছে গেলেন। আমার ছেলে ওকে সব কিছু খুলে বলল। ও জানালো যে সে তার বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান ও তার মা অসুস্থ। স্নেহপ্রবণ মহান সেই জার্মান অফিসার তখনই ওর গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দিলেন, যেমন 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 আপনার দড়িটাও আমি খুলে দিলাম, ঠিক তেমন। তারপর উনি আমার ছেলের 2 গালে পরম স্নেহ ভরে চুম্বন করলেন। আমিও ক্যাপ্টেন, আমিও তোমাকে সেইভাবেই চুম্বন করলাম। শেষে উনি আমার ছেলেকে চলে যেতে বললেন, যেমন এই যে আমিও তোমাকে এখন চলে যেতে বলছি। যাও ক্যাপ্টেন, যাও, তোমাকে ছেড়ে দিয়েছি আমি। চলে যাও, তুমি এখন মুক্ত। যাও ক্যাপ্টেন, যাও। ছেলে ফেরার পথে অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু ক্যাপ্টেন, সেই মহান জার্মান অফিসারের সমস্ত আশীর্বাদ যেন তোমায় রক্ষা করে। যাও 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 যাও।
পরেই ক্যাপ্টেন বাউমগার্টেন আহত রক্তাক্ত অবস্থায় ক্ষতচিহ্ন আঁকা মুখ নিয়ে টনতে টনতে শ্যাটো নয়ার থেকে বাইরে বেরিয়ে এলেন। ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ভরা সেই দুরন্ত শীতের রাতে। শেষ হলো আমাদের আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েলের লেখা দ্য লর্ড অফ শ্যাটো নয়। আমাদের আজকের গল্পে কর্নেলের ভূমিকায় ছিল কাম্য, ক্যাপ্টেনের ভূমিকায় ছিল প্রিয়ম, ফ্রাঁসোয়ার ভূমিকায় ছিল রাজু, জনৈক চাকরের ভূমিকায় ছিল অভিরূপ। এছাড়াও আজকের গল্প পাঠ কাউন্ট ইউস্তাস এবং অন্যান্য চরিত্রে ছিলাম আমি, সৌমজিৎ। প্রতিবারের মতো আগামীবারও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।